হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। সো আজকে যে ক্লাসটা করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট ক্লাস। কারণটা হচ্ছে তোমরা এর আগে অলরেডি 7খানা ক্লাস করে নিয়েছো। যে তোমাদের সাবজেক্ট রয়েছে থার্ড সেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তোমাদের ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক জেনারেটিং সেশন। তারই মধ্যে আজকে লেকচার নাম্বার তোমাদের 8, আর এই লেকচার নাম্বার 8 এর মধ্যে তোমাদের 3 নম্বর ইউনিটটা কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখান থেকে কি কোশ্চেন হবে না হবে সেটা সমস্ত সাজেশনের মধ্যে কোশ্চেন থাকবে। বাস আশা করি তোমাদেরকে যেই টপিকগুলো সম্পর্কে ডিটেলসে ক্লিয়ার দিচ্ছি সমস্ত ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে আমরা আগের দিন প্রিভিয়াস লেকচারে আমরা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে ডিটেলসে দেখেছিলাম, আজকে দেখবো ডিজেল পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, তো এই ক্লাসটা শুরু করার আগে অবশ্যই বলবো, যারা পিডিএফ এর কথা ভাবছো, যে ক্লাসটা শুরু করার আগে ভাবছো যে ক্লাসে পিডিএফ বা নোটপত্র কোথায় পাবো, তার জন্য অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। সেখান থেকে ক্লাস শেষেই তোমাদেরকে নোটপত্র প্রোভাইড করে দেবো, সমস্ত আপডেট কিন্তু লেটেস্ট আপডেট তোমাদের ক্যারিয়ার রিলেটেড গভর্নমেন্ট পাবে, জব নোটিফিকেশন, স্টেট কাউন্সিলিং এর নোটিফিকেশন এবং তোমাদের কবে থেকে পরীক্ষা হবে, সেমিস্টার, ইন্টারনাল এক্সটার্নাল সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর অবশ্যই বলবো যে যারা এখনো ফেসবুক পেজটাকে ফলো করোনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ফেসবুক পেজকে ফলো করে একটা লাইক করে দিও, এখান থেকে মোর আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এবং দেখো এখানে তোমাদের ক্লাস রয়েছে, প্লে লিস্ট চলে যাবে, প্লে লিস্টে গিয়ে তোমাদের কিন্তু বিভিন্ন রকম ক্লাস দেখতে হবে। দেখো ডিসি মেশিন ট্রান্সফরমার 7টা ক্লাস হয়ে গিয়েছে, এবং তোমাদের ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক জেনারেটিং স্টেশনের 7টা ক্লাসে পড়ে আজকে কিন্তু 8 নম্বর ক্লাস পড়েছে, এবং তোমাদের ইলেকট্রিক নেটওয়ার্ক সার্কিট থিওরি ক্লাস চলছে। এবং তারই মধ্যে তোমাদেরকে বলেছিলাম যে অ্যানালগ ডিজিটাল ক্লাস খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমাদেরকে দিয়েছিলাম বার্তা। ঠিক আছে, সেটা তোমাদের ইলেকট্রনিক স্টুডেন্ট হোক, ইলেকট্রনিক টেলিকমিউনিকেশন হোক, তোমাদের কিন্তু এই ইলেকট্রনিক সাবজেক্টটা পড়তে হবে। তো দেরি কেন, চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক, আজকের ক্লাসটা। তো আজকের এই লেকচার নাম্বার 8 আমরা কি কমপ্লিট করব, লেকচার নাম্বার 8। তার আগে আমরা কিন্তু তোমাদের গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টটা কমপ্লিট করে নিয়েছি। ওকে, তো আজকে যে এই লেকচার নাম্বার 8টা পড়তে চলেছি, এই লেকচার নাম্বার 8 আমরা কি কি কমপ্লিট করব। লেকচার নাম্বার 8 আমরা ডিজেল পাওয়ার প্ল্যান্ট স্টেশন সম্পর্কে আমরা পুরো ডিটেলসে ধারণা নেব। ঠিক আছে, তো ডিজেল পাওয়ার প্ল্যান্ট স্টেশন তোমরা কম বেশি সবাই জানো যে আমাদের যে সমস্ত লোকোমোটিভ আছে, মানে ইলেকট্রিক ট্রেন ছাড়াও আমরা কি জানি ডিজেল লোকোমোটিভের নাম শুনেছি সবাই কম বেশি, তাই তো। দেখবে দূরপাল্লার ট্রেনগুলো কি হয়, অনেক সময় ধোঁয়া হয় উপর দিকে উঠে, কেন কি সেখানে ডিজেলের মাধ্যমে। আগে কয়লাকে পুড়িয়ে আমরা অনেক ট্রেনকে বিদ্যুৎ উৎপাদন করে তারপর কি ট্রেন চালনা করতাম, ঠিক তেমনি এবার আমরা ডিজেল যে পার্টটা পড়বো সেখানে কিভাবে কাজ করবে সেটা আমরা দেখবো। ওকে, চলো দেখো ডিজেল পাওয়ার প্ল্যান্টের স্ট্যান্ড বাই মোড কত কিলোওয়াট কত মেগাওয়াট জেনারেট করতে পারে সেটা কিন্তু প্রথমে জানতে হবে। 5 থেকে 50 মেগাওয়াট পর্যন্ত কিন্তু জেনারেট করতে পারে, সেটা কিন্তু মাথায় রাখো। ঠিক আছে, 5 থেকে 50 মেগাওয়াট। ওকে, এক কি বলছে, the generating station is which diesel engine is used the prime mover for the generator of electrical energy is known as diesel power plant। মানে অ্যাকচুয়ালি যে জেনারেটিং স্টেশনটা রয়েছে, সেই জেনারেটিং স্টেশন থেকে যদি ডিজেলকে আমরা কোনো প্রাইম মুভার, মানে কি বলেছিলাম আগের ক্লাসেই বলেছিলাম যে প্রাইম মুভার দিয়ে জেনারেটিং স্টেশনকে ইলেকট্রিসিটি জেনারেট প্রবাহিত করার জন্য, মানে ধরো কোনো একটা মেকানিক্যাল ফোর্স লাগবে, বাট সেই মেকানিক্যাল ফোর্সটা মানে কি, ধরো সবাই এখানে ফুয়েল রয়েছে, ডিজেলকে পুড়িয়ে আমরা কি করছি, কোনো ইঞ্জিন রয়েছে, সেই ইঞ্জিনটা কাজ করবে, বাট ইঞ্জিনের ব্রেকস্পেডে কি আছে, একটা প্রাইম মুভার রাখবে, যাতে করে ইঞ্জিনটা ঘোরার সাথে সাথে প্রাইম মুভারের ফোর্সের মাধ্যমে আরো জেনারেটিং সিস্টেমটা জেনারেটেশনের মাধ্যমে যে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো, সেটা আছে ডিজেল পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে আমরা বা পাওয়ার স্টেশন সম্পর্কে আমরা পড়ছি বলে সেটাকে আমরা প্রসেস গুলো বলবো। এবার যদি আমরা দেখতে চাই যে কিছু ইন্ট্রোডাকশন পার্ট রয়েছে, দেখো কি বলছে। ইন আ ডিজেল স্টেশন ডিজেল ইঞ্জিন ইউজ টু দ্য প্রাইম মুভার ইউজ করছি আমরা। ডিজেল বার্ন ডিজেলকে পুড়িয়ে ইনসাইড দ্য ইঞ্জিনের মধ্যে দ্য প্রডিউস দ্য কম্বাসন। অ্যাকচুয়ালি কোনো একটা কন্টেনারের মধ্যে ডিজেলকে রাখা হয়েছে, সেই ডিজেলটাকে কি হচ্ছে না আমরা কোনো ইঞ্জিনের মাধ্যমে ইনজেক্ট করছি, সেখান থেকে কম্বাসন করে কি হচ্ছে ওয়ার্কিং ফুয়েল তৈরি করছি টু প্রডিউস দ্য মেকানিক্যাল এনার্জি। দ্য ডিজেল ইঞ্জিন ডিভাইস ড্রাইভস টু দ্য অল্টারনেটরের মাধ্যমে কি কনভার্ট করছে, কি অল্টারনেটর মানে কি জানি আমরা, মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করে। আর অ্যাজ পার জেনারেটিং কস্ট কনসিডার ডিউ টু দ্য হাই প্রাইস অফ দ্য ডিজেল দেয়ারফর দ্য স্টেশন অনলি প্রডিউস দ্য স্মল পাওয়ার। মানে আমরা ডিজেল কিনতে অনেক টাকা খরচা হয় বলে
সেটাকে আমরা স্মল পাওয়ার রেটিং এর ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে, সার্চ পাওয়ার স্টেশন আর অনলি ইউজ ফর প্রডিউস স্মল পাওয়ার। ওকে, এবার দেখো তারপরে কি বলতে, অল থ্রু স্টিম পাওয়ার স্টেশন অ্যান্ড হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন আর ইনভার্সলি ইউজ টু জেনারেট বাল্ক পাওয়ার অ্যাট চিপেস্ট কস্ট। এবং ডিজেল পাওয়ার স্টেশনটা যে আমরা কি ফাইন্ড আউট করছি ফেভারিট প্লেসের উপর ডিপেন্ড করে, ডিমান্ড পাওয়ারের উপর লেস, সেখানে পাওয়ারটা লেস হচ্ছে, সাফিসিয়েন্ট কোয়ান্টিটি কয়লা এবং ওয়াটার নট অ্যাভেলেবেল থাকার জন্য আমার ট্রান্সপোর্ট কি হচ্ছে, প্ল্যানটা মানে স্ট্যান্ড করে রাখতে হবে না, সেটাকে কি ইঞ্জিনটা খুবই আমরা ইনস্ট্যান্ট টাইমে অন করার প্রসেসগুলোকে আমরা ডিজেল স্টিম ডিজেল পাওয়ার স্টেশনটা ইনস্টলেশন করতে পারি। ঠিক আছে, যেমন ধরো কোথাও ইনস্ট্যান্ট টাইম আমার সাপ্লাই লাগবে, ঠিক আছে, যেমন হসপিটালে ইলেকট্রিসিটি চলে গেলে কি হচ্ছে, আমার ডিজেলের মাধ্যমে ইলেকট্রিসিটি পাচ্ছি, মানে ডিজেলকে কি করছি, ইঞ্জিনটাকে চালাচ্ছি। ইঞ্জিন মানে কি, কোন একটা জেনারেটর, সেখানে কি হচ্ছে, কেরোসিন থাকে, ডিজেল থাকে, সমস্ত চলে। রেডিও স্টেশন, ঠিক আছে, সিনেমা হাউস, টেলিফোন এক্সচেঞ্জার, সব এই সব জায়গাগুলো আমরা কিন্তু এই সমস্ত ইনস্ট্যান্ট টাইমে যাতে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি বা আমরা পাওয়ারটাকে ইনস্ট্যান্ট পাওয়ার করতে পারি, সেই সব প্লেসের মাধ্যমে আমরা কিন্তু এগুলো ইউজ করবো। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এই প্ল্যানটা হচ্ছে স্ট্যান্ড স্টিল বডি হিসেবে থাকে, মানে একটা স্ট্যান্ড বাই সেট অফ দ্য কন্টিনিউয়াস সাপ্লাই প্রোভাইড করতে যেমন পারে। ঠিক আছে, এইটুকু মাথায় রাখো যে ডিজেল পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে কি বললাম। এবং দেখো অ্যাডভান্টেজটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাডভান্টেজ খুব ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ কি বলছে, দ্য ইঞ্জিন অ্যান্ড লেআউট অফ দ্য প্ল্যান্ট আর রিকোয়ার্ড সিম্পল। ঠিক আছে, ইট অকুপাইজ লেস স্পেস, সবথেকে কম স্পেস জায়গার মধ্যে লাগে, নাম্বার অফ সাইজ অবভিয়াসলি স্মল হবে অবশ্যই, এবং ইট ক্যান বি লোকালেড টু দ্য এনি প্লেস, যে কোনো জায়গায় আমরা ইনস্টল করতে পারবো। যেমন তোমাকে বললাম একটা ছোট তোমাকে ফোর হুইলারের কথা বলছি, বা যে সমস্ত ছোট টেম্পু গুলো দেখো, সেই টেম্পু ক্ষেত্রে কি হয়, ডিজেল অনেক সময় দেখবে ভরা হয়, তার মানে কি হচ্ছে, সেখানে ইনস্ট্যান্ট টাইম ইঞ্জিনটাকে চালানোর জন্য। ঠিক আছে, এবং তোমরা ডিজেল যেখানে থাকবে দেখবে যে সমস্ত ট্রাক্টর দেখেছো হয়তো, ট্রাক্টর সেই এগ্রিকালচার ডিপার্টমেন্টে কি হচ্ছে, আমরা তো সেখান থেকে ইলেকট্রিসিটি নিয়ে যেতে পারবো না, বা সবসময় তো কেরাসিন তেল দিয়ে তো কাজ করতে পারবো, ডিজেল দিয়ে তো কাজ হবে, ডিজেল দিয়ে হবে। তো ইনস্ট্যান্ট টাইমে আমরা কোনো জিনিস অপারেট করার জন্য সেটাকে ডিজেল পাওয়ার স্টেশনটাকে তৈরি করবো। ঠিক আছে, ইট ক্যান বি স্টার্ট কুইকলি, দেখো ভালো করে মাথা রাখবে, এটা খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়, অ্যান্ড ক্যান পিক আপ লোড শর্ট টাইম, মানে এতটা ফাস্ট ইঞ্জিনটা কাজ করবে, তোমার কুইকলি কাজ হবে, এবং তার সঙ্গে পিক আপ লোডটা মানে কি বেশি হাই পিকে চলে যাবে শর্ট টাইমের মধ্যে। ঠিক আছে, দেয়ার আর নো স্ট্যান্ড বডি লস, এখানে কিন্তু কোনো লসেস হচ্ছে না, যেমন ধরো ট্রান্সফর্মার স্থিরভাবে থাকে, সেখানে স্টে লস দেখা যায়, বা তোমার ডাইরেক্ট কি লস দেখা যায়, কিন্তু এখানে ক্ষেত্রে সেই লসটা দেখাতে পারবে। ইট রিকোয়ার্ড লেস কোয়ান্টিটি অফ দ্য ওয়াটার ফর কুলিং, অবশ্যই ঠান্ডা করার জন্য কি হচ্ছে, জল লাগবে, আর কুলিং এর জন্য কি হচ্ছে, ওয়াটারটা অ্যাভেলেবেল রাখতে হবে। The overall cost must be less than at that of steam power station in the same capacity. কস্টটা অবশ্য ওভারঅলটা সেমই লাগবে, এবং থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য প্লান্ট হায়ার দেন টু দ্য স্টিম পাওয়ার প্ল্যান্ট, অবশ্যই ঠিক, অ্যান্ড ইটস রিকোয়ার্ড টু দ্য লেস অপারেটিং স্টাফ, মানে আমার এখানে স্টাফ সংখ্যা বা ফ্যাকাল্টি বলো যাই বলো না কেন, অফিসার যে সমস্ত লাগছে বড় বড় প্ল্যান্টে, কিন্তু এখানে ক্ষেত্রে সেটা কিন্তু লাগছে না, কারণ কি রিকোয়ারমেন্টে অপারেটিং স্টাফটা কম। ক্লিয়ার, ডিসঅ্যাডভান্টেজ খুব ইম্পর্টেন্ট, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সমস্ত, অ্যাডভান্টেজ সমস্ত প্ল্যান্টেই কিন্তু করে যাবে, কারণ কি পরীক্ষাগুলো ধরে ধরে কোশ্চেন হয়। ঠিক আছে, দ্য প্লান্ট দেখো কি বলছে ভালো করে লক্ষ্য করো, দ্য প্লান্ট ইজ হায়ার রান, দ্য প্লান্ট হ্যাজ হাই রানিং চার্জ অ্যাট ফুয়েল ডিজেল, ইউজুয়ালি কস্টলি হয়ে যায় অবশ্যই। 1 লিটার ডিজেল কিনতে গেলে তোমার যদি 110 টাকা, 107 টাকা, 109 টাকা করে খরচা হয়, তুমি কত ডিজেল খরচা করবে, আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। তো ডিজেলের কস্টটা বেশি হওয়ার জন্য আমরা কিন্তু ইউজ করতে পারবো না, অনেক সময় বড় প্ল্যান্ট তৈরি করতে পারি না। দ্য প্ল্যান্ট ডাজ নট, যে অ্যাকচুয়ালি আন্ডার ওভারলোড কন্ডিশন হওয়ার পর লঙ্গার পিরিয়ডের ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। 3 নম্বর, দ্য প্ল্যান্ট ক্যান বি অনলি ওয়াট দ্য স্মল, আচ্ছা অবশ্যই পাওয়ার রেটিং এর উপর ডিপেন্ড, কম পাওয়ার রেটিং এর উপর ডিপেন্ড করে অনলি জেনারেট করতে পারবো, এখানে খুব
মানে তোমার ধরো, তোমাকে আমি একটা এক্সাম্পল বলছি, তোমার ধরো কিলোওয়াট লাগবে, এত কিলোওয়াট মানে তোমাকে তো 1000 কিলোওয়াট লাগবে, বাট ইনস্ট্যান্ট টাইমে তোমার ওটা শুধুমাত্র 50 কিলোওয়াটই দিতে পারবে, তার মানে বেশি পারবে না। ঠিক আছে, অনলি জেনারেট স্মল পাওয়ার। আর এর কস্ট লুব্রিকেন্ট জেনারেলি কি হয়, হাই হবে, মানে জেনারেলি কি হবে, লুব্রিকেন্টসটা অবশ্যই কস্ট কি হবে, হাই হবে না, অবশ্যই হবে। দ্য মেনটেনেন্স চার্জ কি হবে, জেনারেলি প্রচন্ড হাই, অবশ্যই ভালোভাবে জানো তোমরা কিভাবে খরচা হয়। তো এইটা কমন, মানে এই যে প্ল্যান গুলো পড়ছি এগুলো খুব কমন প্ল্যান। আর এইগুলো সম্পর্কে ডিটেলসে সত্যি কথা বলতে এইগুলো তোমাদের পরীক্ষা জিজ্ঞেস করে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, ঠিক আছে, আর তোমাদের কিভাবে কাজ করে, কনস্ট্রাকশন পার্ট কি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবারে সিমেট্রিক অ্যারেঞ্জমেন্ট ডিজেল যে পাওয়ার শো ইন ফিগারটা এখানে নেই, ফিগারটা আমি তোমাদেরকে এখানে দিয়ে রেখেছি, এই ফিগারটা কিভাবে কাজ করছে, মানে লেআউট। আর লেআউটের মধ্যে প্রথমে এটা হচ্ছে ফুয়েল সাপ্লাই সিস্টেম। ফুয়েল সাপ্লাই সিস্টেম মানে কি, যে স্টোর ট্যাঙ্ক থাকবে, সেই ফুয়েলটা কিভাবে ট্রান্সপোর্ট করে পাম্পের মাধ্যমে পার ডে একটা রাখতে হবে, পার ডে অল ফুয়েল ট্যাঙ্ক রাখতে হবে, সেই ফুয়েলের মাধ্যমে কি হবে, ইনজেক্ট করে 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 তোমার কি হবে, কম্বাসন হবে, আর সেখান থেকে ইঞ্জিনটা স্টার্ট হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি যে ট্যাঙ্কটা থাকবে সেই ট্যাঙ্কটাও কিন্তু তোমাকে কিন্তু পাস থ্রু দা রিমুভ স্ট্যাম্পিং করে রাখতে হবে, যাতে করে কোনো ইম্পিউরিটিস তেমন না থাকে, ক্লিন করে রাখতে হবে। অয়েলকে ইনজেক্ট করার সঙ্গে সঙ্গে এনার্জাইজড হয়েই সঙ্গে সঙ্গে ফুয়েলটা যাতে করে কি হয়, পাম্পের মাধ্যমে যায়। ঠিক। 2 নম্বর, 2 নম্বর কি বলছে, দেখো, this system supply necessary air to be engine for fuel combustion. It consists of pipe for the supply phase to or air to the engine maintain এবং filter are the provide to the remove dust particle from the air which may be act the absorbent energy cylinder। মানে যখন এয়ারটাকে ইনজেক্ট করছো, সেখানে যদি ইঞ্জিনের মধ্যে কোনো কম্বাসন ফুয়েলের মধ্যে কোনো যদি পাইপের মধ্যে বা সাপ্লাই ফেস যদি না থাকে ইঞ্জিনটা, তাহলে কিন্তু সেদিক থেকে ফিল্টারিং করতে প্রচন্ড প্রবলেম হয়ে যাবে ডাস্ট পার্টিকেলসের জন্য। ঠিক আছে, এবং নেক্সট হচ্ছে দেখো, ভালো করে দেখো, এক্সস্ট সিস্টেম, যে এক্সস্ট সিস্টেম থাকে না, দিস সিস্টেম রেড টু দ্য ইঞ্জিন এক্সস্ট আউটার লাইনে বডির ক্ষেত্রে যেটা থাকবে, সেটা ডিসচার্জ হয়ে কিন্তু দ্য অটমসফিয়ারের উপর ডিপেন্ড করে কি হবে না, ইউজলি সিস্টেমটা রিডিউস করতে পারে, নয়েজ যাতে করে না হবে। ঠিক আছে, দেখবে একটা রুমের মধ্যে প্রচুর পরিমাণে গরম হয়ে গেলে বা কি হয়, এক্সস্টকে আমার কি হয়, ফ্যান দিয়ে বার করা হয় না, ঠান্ডা করার জন্য, কুলিং পারপাস, যাতে করে গ্যাসটাকে রিলিজ করা যায়, মানে ঘরের রুমের গ্যাসটা হয়ে যায়, সেই গ্যাসটাকে বার করা যায়। তাহলে ওই যে ট্যাঙ্কের মধ্যে যে আমরা ফুয়েলটাকে কম্বাসন করছি, গন্ধ তো থাকবে একটা, সেটা অ্যাটমসফিয়ারের সঙ্গে ডাইরেক্ট ডিসচার্জ হয়ে যায়, সেই জন্য আমরা কি করবো, একটা এক্সস্ট সিস্টেম লাগাবো। নেক্সট, এগুলো সম্পর্কে ভালো করে দেখো, ইম্পর্টেন্ট টার্ম বারবার বললাম। কুলিং সিস্টেম, কুলিং সিস্টেম তো অবশ্যই থাকতে হবে, যে দ্য হিট রিলিজ টু দ্য বার্ন দ্য ফুয়েল ইঞ্জিন সিলিন্ড্রিক্যাল ইন দ্য পার্টিকুলার কি হবে, পার্টিকুলার ওয়ার্ক টার্ম যখন করছে, সে সময় হিট প্রেসার দিতে হবে। আর সেই সময় কি হবে, সিলিন্ড্রিক্যাল ওয়ালের মধ্যে পিস্টন যে থাকবে বা রিং থাকবে, সেটাকে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর সেটা টেম্পারেচার বাড়ছে, তার জন্য ইঞ্জিনটা কি হচ্ছে, অপারেটিং সিস্টেমে লিমিটেড থাকতে পারে, কুলিং প্রোভাইড করতে হবে। আর সেই কুলিং সিস্টেমের মধ্যে কনস্ট্যান্টলি যে ওয়াটার থাকবে, ওয়াটার যদি না থাকে তাহলে কি হবে, কুলিং সিস্টেম করতে পারবে না পাম্পের মাধ্যমে, টাওয়ারের মাধ্যমে, মানে যেটা কুলিং টাওয়ার বলা হয়। ঠিক আছে, এইটুকু ছোট করে লিখবে। আর এই ব্লক ডায়াগ্রামটা ভালো করে দেখবে, মানে অ্যাকচুয়ালি আমি লেআউট অনেকবার পড়েছি, অনেক কিছু পড়েছি। প্রথমে কি হচ্ছে দেখো, প্রথমে ফুয়েল ট্যাঙ্ক থাকবে, সেখানে ফিল্টার হয় পাম্পের মাধ্যমে, পুরো ডিজেল ইঞ্জিনে আসবে, ইনজেক্ট করবে। আর বাইরের দিক থেকে একটা এয়ার ইনজেক্ট করবো, যাতে ফিল্টার করে এয়ারটা বাড়া দেবে, হ্যাঁ, কারণ কি বায়ুর মধ্যে কি হয়, এয়ারের মধ্যে অনেক বিশুদ্ধ থাকতে পারে। দিচ্ছি ডিজেলে, এবারে ডিজেল ইঞ্জিনটা কি হবে, কম্বাসন তৈরি করবে। সেই কম্বাসনের আসার আগে দেখো লুব্রিকেন্ট একটা দেখতে পাচ্ছ, অয়েল লুব্রিকেন্ট লেখা আছে, পাম্পের মাধ্যমে কি আছে, ফিল্টারিং করে এখান থেকে যে ইউজ করছি অয়েল লুব্রিকেন্ট, সেখানে অয়েল কুলিং হয়ে আবার রিফ্রেজার হয়ে কি হবে, ডাইরেক্ট ফিল্টারিং হয়ে আবার ডিজেল ইঞ্জিনে তোমার প্রস্তুত হবে। সেই ডিজেল ইঞ্জিনে আসার পর এখান থেকে গ্যাস বেরোবে নিশ্চয়ই, এক্সস্ট গ্যাসটা, ঠিক আছে, বার করে দেবো। আর এখান থেকে যে হট গ্যাসটা বেরোবে, সেখান থেকে কি হচ্ছে, জেনারেটর কি করবে, এই যে তোমার প্রাইম মুভার দিয়ে ডাইরেক্ট পুরো প্রসেসটাকে মেকানিক্যাল থেকে ইলেকট্রিসিটি জেনারেট করবে, যেমন প্রসিডিউর ছিল, মানে জাস্ট প্রসিডিউরটা হচ্ছে এতখানিটা হচ্ছে তোমাদের এক্সট্রা করে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, বাকি সব একই রয়েছে, দেখো কুলিং টাওয়ার, ঠিক আছে, পাম্পের মাধ্যমে জল তোলা, প্রসেস, কন্ডেন্সার সব একই রয়েছে। ঠিক আছে, ওকে। তো ক্লাসটা শেয়ার করে দিও, দেখো তোমার জন্য আমি যথেষ্ট আমি সময় সাপেক্ষে ক্লাসগুলো বার করাচ্ছি, কারণটা হচ্ছে আমার নিজের কাজ থেকে আমি নিজস্ব অবশ্যই চাপের মধ্যে থাকি, তার মধ্যে থাকা সত্ত্বেও তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করছি, যাতে করে তোমাদের সেমিস্টারটা ভালো রেজাল্ট হয়, ভালো জায়গায় একটা পৌঁছাও, ভালো নলেজ নিয়ে।
তৈরি হতে পারো অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে। তো অবশ্যই তোমরাও, আমি চাইবো যে তোমরা অবশ্যই ভিডিওগুলো বা ক্লাসগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের মধ্যে, নিজেরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেবে, আর নিজস্ব অবশ্যই হেল্প করো, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, তো লুব্রিকেন্ট সিস্টেম না থাকলে তাহলে কি হবে, অনেক সময় কি হবে যে পাম্প, ট্যাঙ্ক, ফিল্টার, কুলার যে থাকছে সে লুব্রিকেন্ট যদি ড্র না করে, লুব্রিকেন্টের মাধ্যমে কি হয়, পাস থ্রুতে কি হবে, রিমুভ দা ইম্পুরিটিস গুলো ক্লিন করতে পারবো না। আর সেখানে পয়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে কি হবে, অয়েল যে কুলার থাকবে সেই সিস্টেমটা টেম্পারেচারটা লো হবে। ঠিক আছে, বুঝে গেল? এগুলো একটু নিজের মাথায় পড়বে, আশা করি তৈরি করতে পারবে। তারপরে তোমার ইঞ্জিন স্টার্টিং সিস্টেম, অবশ্যই ইঞ্জিন স্টার্টিং সিস্টেম কি কি হচ্ছে, আমরা মোটর ইউজ করছিলাম আগে স্টার্টিং মোটরের জন্য। আর এখানে যে ইউজ করবো, দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট দ্য রোটেটিং অফ দ্য এনার্জিস, যেটা হুইল করছে স্টার্টিং এর জন্য। কি দেখো লেখা আছে, স্টার্ট ইন দ্য উইথ দ্য ওন পাওয়ার, নিজে নিজে ক্ষমতায় তৈরি হবে, কারণ কি কোনো প্রাইম ওভার ছিল। সেখানে স্মল সেট অফ দ্য সেটের কি আছে, ম্যানুয়ালি একটা কি করছি, লার্জ ইউনিট করছি, আর কম্প্রেসারের মাধ্যমে কি হচ্ছে, স্টার্টিং একটা মোটর ইউজ করে থাকবে, যাতে করে ওই প্রেসারটাকে একটা সিলিন্ডারের প্রেসারের মধ্যে পুরো অ্যাক্ট করে মোটর দেখো লেখা রয়েছে, এয়ার মোটর রান ওভার দ্য ইঞ্জিন শ্যাফট, যে ইঞ্জিন শ্যাফটটা থাকবে সেই ইঞ্জিন শ্যাফটটাকে আরো বেশি পরিমাণে রোটেটিং পার্টটাই ঘোরানোর চেষ্টা করবে। ঠিক আছে, তো এই যে প্রসেস গুলো বললাম, মানে ধরো এয়ার ফুয়েল সাপ্লাই সিস্টেম, এয়ার ইনজেক্ট, এক্সিকিউট সিস্টেম, কুলিং সিস্টেম, ঠিক আছে, লুব্রিকেন্ট সিস্টেম, ইঞ্জিন স্টার্টিং মেথড, ঠিক আছে, এইগুলোই তোমাদের কম্পোনেন্ট সম্পর্কে পড়তে হবে। এটা লেআউট, এটা হচ্ছে লেআউটের ডায়াগ্রাম। ঠিক আছে, আর এরপরে যেটা অ্যাডভান্টেজ বলে দিলাম, কারণ কি তোমার সিলেবাসে এইটুকুই আছে, এর বেশি কিছু পড়তে গেলে তাহলে তোমাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে ভালো করে পড়তে হয়, কারণ কি এগুলো পুরো ভিতরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আরো ভালো করে, কারণ কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শুধুমাত্র কাজটা কি, জেনারেটরের পার্ট থেকে যতটুকু ইলেকট্রিসিটি জেনারেট করে যাচ্ছে। ঠিক আছে, তো এইটুকু পার্ট বাকি ছিল। তোমাদের 8 নম্বর লেকচারের মাধ্যমে তোমাদের তিনটে কিন্তু ক্লাস কমপ্লিট করলাম, মানে তিনটে ইউনিট। ঠিক আছে, আর মাত্র তোমাদের গ্যাস ডিজেলের পর হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, আর তোমার থাকবে ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন। ঠিক আছে, তাহলে তোমাদের পুরো সিলেবাসটাই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর ইউনিটটা পুরোটা কমপ্লিট করে দিলাম। দেখো তোমাদের কাছে কোথা দিয়েছি, কোথা তো রাখতেই হবে, তাই না? আর সেই কথাটা কিন্তু জেনুইন ভাবে যেমন। ওকে, তো এটা ছিল তোমাদের কাছে ক্লাস, আজকের ক্লাসটা 8 নম্বর লেকচারটা। তো যদি কোনো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা বুঝতে পারছো না, প্রবলেম হচ্ছে কোনো দিক থেকে কিছু হয়ে থাকে, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং নাম্বার দিয়ে আছে সেখান থেকে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করতে পারো তোমার যা ইনকোয়ারি থাকে। আর অবশ্যই বলবো বন্ধুদের মধ্যে শেয়ার করো, বন্ধুদের মধ্যে ক্লাসগুলো, কারণ কি দেখো চেষ্টা করছি আমি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সমস্ত জায়গা থেকে কভার আপ করে তোমাদেরকে একটা ভালো জায়গায় পৌঁছাবো। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এখানে এন্ড আপ করবো, দেখা হবে নেক্সট কোনো ক্লাস বা কোনো একটা ইনফরমেশন ভিডিওর মাধ্যমে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থাকো, আর অবশ্যই পিডিএফটা ডাউনলোড করতে গেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আর ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও, আর এখানে তোমাদের প্লে লিস্টে ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো করে বেনিফিট তুলতে হবে। ওকে, এখানে ক্লাসগুলো রয়েছে, ক্লাসগুলো করো। ওকে, তো আজকের ক্লাসটা এখানে এন্ড আপ করছি, দেখা হবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা